Dear students, you are welcome. আজকের ক্লাসটি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পাস বা অনার্স স্টুডেন্টদের জন্য যাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টটি রয়েছে। আজকের টপিক হলো রিডিং প্যাসেজ আনসিন কম্প্রিহেনশন। ওয়ার্ম আপ। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন বাংলা। নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখো। শব্দগুলো হলো ন্যাশনালিজম, থিওরি, ইমানসিপেশন, ইনস্টিংক্ট, টেন্ডেন্সি, পার্টিকুলার, প্রাইড, অ্যাগ্রেসিভ, পারভার্টেড, স্ট্রেইন। তুমি প্রয়োজনে ডিকশনারির হেল্প নিতে পারো। আমার একটি ক্লাস আছে অনলাইনে, হাউ টু ইউজ এ ডিকশনারি। তুমি সময় পেলে সেই ক্লাসটি দেখে নিও, তাহলে ভোকাবুলারি রিলেটেড যে কোনো প্র্যাকটিস করতে তোমার জন্য সহজ হবে। নাও তুমি এখন এই বাংলা অর্থগুলো, এই শব্দগুলোর বাংলা অর্থ লেখো। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। উত্তর লেখার জন্য তুমি সময় পাবে 5 মিনিট। আশা করি তুমি উত্তরগুলো লিখেছ। এবার তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা একটু কাইন্ডলি মিলিয়ে নাও। ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ, থিওরি তত্ত্ব, ইমানসিপেশন মুক্তি বা স্বাধীনতা, ইনস্টিংক্ট প্রবণতা, টেন্ডেন্সি ঝোঁক, পার্টিকুলার নির্দিষ্ট, প্রাইড অর্থ গর্ব বা অহংকার, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক শত্রুভাবাপন্ন, পারভার্টিড বিকৃত, স্ট্রেইন অর্থাৎ বিপদগামী বা পথভ্রষ্ট। রিডিং প্যাসেজ। রিড দ্য প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর লেখো। তো পরীক্ষায় এমন প্রশ্নই সাধারণত নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1-এ আসে। তা আমরা প্যাসেজটা আগে পড়ে নিই। লেটস রিড দ্য প্যাসেজ। Nationalism is one of the popular political theories which is regarded as one of the best means of controlling power and politics of modern world. তো ন্যাশনালিজমকে বলা হচ্ছে একটা পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব, এবং এটাকে রিগার্ড করা হয়, সাব্যস্ত করা হয় একটা মিনস, উপায় হিসেবে। কিসের উপায়? কন্ট্রোল, নিয়ন্ত্রণের উপায়। কি কন্ট্রোল করবে? পাওয়ার অ্যান্ড পলিটিক্স, ক্ষমতা এবং রাজনীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হলো তোমার ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ অব মডার্ন ওয়ার্ল্ড। আজকের আধুনিক এই পৃথিবীতে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ হলো তোমার পাওয়ার অ্যান্ড পলিটিক্স কন্ট্রোল করার জন্য একটা খুব ভালো একটা পলিটিক্যাল থিওরি বা উপায়। At first, Machiavelli expressed this theory during the 16th century অর্থাৎ 1600 শতকে, আজ থেকে প্রায় 500 বছর আগে মেকিয়াভেলি সর্বপ্রথম অ্যাট ফার্স্ট এই থিওরির কথা বলেছিলেন, এই থিওরির কথা এক্সপ্রেস করেছিলেন। মেকিয়াভেলি হলেন একজন তোমার রাষ্ট্রবিজ্ঞানী, যাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ন্যাশনালিজম one day worked as the magic of emancipation of thousands of men. ন্যাশনালিজমকে বলা হয় একটা ম্যাজিকের মতো, এবং বা এটা কাজ করে একটা ম্যাজিকের মতো, যেটা ইমানসিপেশন মুক্তি নিয়ে আসে, অফ থাউজেন্ডস অফ ম্যান হাজার হাজার মানুষের মুক্তির জন্য যা ভূমিকা রাখে বা মুক্তির পেছনে যা ভূমিকা রাখে। হাউএভার, যাই হোক না কেন, ন্যাশনালিজম ইজ এ মেন্টাল আইডিয়া। ন্যাশনালিজম হলো একটা মেন্টাল, মানসিক আইডিয়া, ধারণা। এটা একটা সাইকোলজিক্যাল আইডিয়া, মনস্তাত্ত্বিক ধারণা। ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেন্টাল ইনস্টিংক্ট অ্যান্ড টেন্ডেন্সি থ্রু হুইচ আ নেশন বিং ইউনাইটেড ক্যান লিভ টুগেদার। দেখো কি বলছে, যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ হলো এমন একটা মেন্টাল, মনস্তাত্ত্বিক ইনস্টিংক্ট, প্রবণতা বা টেন্ডেন্সি, ঝোঁক, যেই ন্যাশনালিজম নামক এই মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল প্রবণতা এবং ঝোঁক, থ্রু হুইচ যার মধ্য দিয়ে নেশন একটা জাতি ইউনাইটেড ঐক্যবদ্ধ হয়, অ্যান্ড ক্যান লিভ টুগেদার এবং তারা একত্রে বসবাস করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বাঙালি জাতীয়তাবাদ এমন একটা ইনস্টিংক্ট বা টেন্ডেন্সি থ্রু হুইচ যার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্র এবং এই আমরা বাংলাদেশে বসবাসকারী বাঙালিরা একটা নেশন, জাতিসত্তা
এই অঞ্চলের জাতিসত্তার উপর নির্ভর করে আমাদের এই অঞ্চলের মানুষ ইউনাইটেড হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং একটি রাষ্ট্রের অধীনে তারা লিভ টুগেদার একত্রে বসবাস করছে। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স অর এলিমেন্টস, অর্থাৎ ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা এলিমেন্ট, উপাদান আছে। উপাদানগুলো কি কি? এগুলো হলো জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিক দিক, রেসিয়াল জাতিগত দিক, লিঙ্গুইস্টিক ভাষাগত দিক, রিলিজিয়াস ধর্মীয় দিক, ইকোনমিক অর্থনৈতিক বিষয়, পলিটিক্যাল রাজনৈতিক বিষয়, হিস্ট্রিক্যাল ঐতিহাসিক বিষয়, কালচারাল সাংস্কৃতিক বিষয়, অ্যান্ড মেন্টাল বা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিষয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের এই এলিমেন্ট উপাদানগুলো আছে। যেমন আমরা যদি বাঙালি জাতীয়তাবাদের কথা চিন্তা করি, তাহলে জিওগ্রাফিক্যালি ভৌগোলিক দিক থেকে আমরা এই বাংলা বা বাংলাদেশ অঞ্চলের মানুষ। এই বাংলা অঞ্চলটাকে জিওগ্রাফিক্যালি এই অঞ্চলটা প্রাচীন, এর ঐতিহ্য আছে, এর হিস্ট্রিক্যাল একটা দিক আছে, ঐতিহাসিক দিক আছে। যেমন জিওগ্রাফিক্যালি এবং হিস্ট্রিক্যালি এই অঞ্চলের আদি নাম ছিল গঙ্গারিদ্দি, পরে এই অঞ্চলের নাম হয়েছে বঙ্গ সমতট। তারপর এই অঞ্চলটা ব্রিটিশ পিরিয়ডে এই অঞ্চলটার নাম হয় পূর্ব বাংলা বা ইস্ট বেঙ্গল। পাকিস্তান পিরিয়ডে এটার নাম ছিল ইস্ট পাকিস্তান। পরবর্তীতে আজকের অধুনা বাংলাদেশ নামে আমরা একে সাব্যস্ত করি। অর্থাৎ এই অঞ্চলের বা এই যে বাঙালি যে জাতিসত্তার যে মানুষ যারা বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছে, তাদের একটা জিওগ্রাফিক্যাল একটা পরিচয় আছে এবং এর একটা হিস্ট্রিক্যাল দিক আছে। রেসিয়াল জাতিগত দিক থেকে আমরা বাঙালি জাতি, বিভিন্ন জাতির সংমিশ্রণেই জাতিটি তৈরি হয়েছে। লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত দিক থেকে এই অঞ্চলের শতকরা 100% মানুষ বাংলায় কথা বলে, বা আমরা বলতে পারি 99.99% লোক বাংলায় কথা বলে, কিছু উপজাতীয় বাদ দিয়ে। তাহলে এর একটা লিঙ্গুইস্টিক একটা ইউনিটি আছে। রিলিজিয়াস ধর্মীয় এর একটা তো ঐক্য আছে। অর্থাৎ এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ মুসলমান, বিশেষত আমাদের এই বাংলাদেশ বা পূর্ব বাংলা বা ইস্ট পাকিস্তানের। তবে এই অঞ্চলে কিন্তু তোমার হিন্দু মুসলিম নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে, পরবর্তীতে খ্রিস্টিয়ানরা এসেছে, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষরা ঐক্যবদ্ধভাবে বসবাস করে। এর একটা ইকোনমি আছে, অর্থনীতি আছে। অর্থাৎ প্রাচীনকালে এই বেঙ্গল অঞ্চল সম্পর্কে অনেক কথা শোনা যায়। যেমন একজন পরিব্রাজক বাংলা এই অঞ্চলটাকে বলেছিলেন দুজকপুর নিয়ামত। তো যাই হোক, এটা অনেক প্রাচীনকালের কথা। তারপরে চৈনিক পরিব্রাজকরাও এই অঞ্চল সম্পর্কে ভালো কথা বলেছিলেন। এই অঞ্চল হলো একটা কৃষিভিত্তিক অর্থনীতি আমরা বলতে পারি। ব্রিটিশ এবং পাকিস্তান পিরিয়ডে এই অঞ্চলের পাট উৎপাদনের জন্য এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের গুরুত্ব ছিল। এবং পলিটিক্যালি এই অঞ্চলের মানুষরা খুবই সচেতন। সেই গঙ্গারিদ্দি বলা হতো 1000, 2000, 5000 বছর আগে, যখন এই অঞ্চলটাকে গঙ্গারিদ্দি বলা হতো, তখন থেকে এই অঞ্চলের মানুষের রাজনৈতিক সক্রিয়তা ছিল। এবং এই গঙ্গা তীরবর্তী এই অঞ্চলটাকে অজেয় মনে করা হতো, কোনোভাবে জয় করা যায় না এমন একটা অঞ্চল বলে সাব্যস্ত করা হতো। যদিও পরবর্তীতে মুঘলরা এসেছে, তারপর ব্রিটিশ শাসন এবং পাকিস্তান শাসনে নিষ্পেষিত হয়েছে এই অঞ্চল। এবং আজকে কিন্তু এই অঞ্চলের মানুষ আবার তার স্বাধীন সত্তা বা স্বশাসন ফিরে পেয়েছে। সুতরাং এর একটা পলিটিক্যাল ঐতিহ্য আছে এবং পলিটিক্যাল ইউনিটি আছে। হিস্ট্রিক্যাল বলা হলো যে এই অঞ্চলটাকে একসময় বলা হতো গঙ্গারিদ্দি, তারপরে এই অঞ্চলের নাম হয়েছে বঙ্গ সমতট, পূর্ব বাংলা, তারপর নাম হয়েছে পূর্ব পাকিস্তান, আজকে এটার নাম বাংলাদেশ, সেই বঙ্গ থেকে বাংলাদেশ। এর একটা কালচারাল দিক আছে, অর্থাৎ আমাদের বাংলা ভাষা ভিত্তিক আমাদের নিজস্ব গান বাজনা অর্থাৎ লোকসঙ্গীত, তারপর আমাদের নিজস্ব সাহিত্য আছে। যেমন আমরা চর্যাপদের কথা বলতে পারি, 1000 বছরের ঐতিহ্য আছে। আমাদের নিজস্ব পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস আছে। অর্থাৎ আমাদের নিজস্ব কৃষ্টি এবং কালচার আছে। এবং সাইকোলজিক্যাল বা মেন্টাল এর একটা মনস্তাত্ত্বিক দিক আছে। আমরা মনস্তাত্ত্বিকভাবে নিজেদেরকে বাঙালি মনে করি এবং বাঙালি এই পরিচয় নিয়ে গর্ববোধ করি। বিশেষত যে সমস্ত বাংলাদেশি বাঙালিরা বিদেশে বসবাস করেন, তারা কিন্তু বাংলাদেশি বাঙালি হিসেবে গর্ববোধ করেন, নিজেদের ঐক্য ধরে রাখেন, নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখেন। এই সেন্টেন্সটা নিয়ে অনেক কথা বলা হলো। সেটা হলো যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের কিছু বৈশিষ্ট্য বা কিছু উপাদান আছে, এলিমেন্ট আছে। এটা অলরেডি বলা হয়েছে: জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস, ইকোনমিক, পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল, কালচারাল অ্যান্ড মেন্টাল।
দিস এলিমেন্টস, এই যে উপাদানগুলো যেগুলোর কথা আমরা এই যে জিওগ্রাফিক্যাল থেকে কালচারাল এবং মেন্টাল পর্যন্ত পড়লাম, এই উপাদানগুলো অব ন্যাশনালিজমের এই উপাদানগুলো ভূমিকা রাখে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ফর্মিং এ নেশন। একটা নেশন বা জাতিকে গঠনের পেছনে এই উপাদানগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট আ পার্টিকুলার এলিমেন্ট ইজ নট ইনাফ ফর অ্যাওকেনিং দ্য সেন্স অফ ন্যাশনালিজম। কিন্তু একটা পার্টিকুলার এলিমেন্ট, এর মধ্যে এই অনেকগুলো উপাদান জিওগ্রাফিক্যাল থেকে কালচারাল পর্যন্ত যতগুলি উপাদান আছে, উপাদানগুলির মধ্যে একটা পার্টিকুলার এলিমেন্ট, নির্দিষ্ট একটা এলিমেন্ট ইজ নট ইনাফ, যথেষ্ট নয় ফর অ্যাওকেন জাগিয়ে তোলার জন্য এ সেন্স অফ ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের এই সেন্স, এই বোধ বা এই চেতনা তৈরি করার জন্য, অ্যাওকেন করার জন্য একটা উপাদান কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। যেমন আমরা বলতে পারি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল মূলত ধর্মীয় দিকের কথা চিন্তা করে, কারণ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় অঞ্চলের মানুষ ছিল হলো মুসলমান। কিন্তু জিওগ্রাফিক্যালি, ভৌগোলিক দিক থেকে, রেসিয়ালি জাতিগত দিক থেকে, লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষাগত দিক থেকে, ইকোনমির দিক থেকে, অর্থনীতির দিক থেকে, পলিটিক্যালি রাজনীতির দিক থেকে, হিস্ট্রিক্যালি ঐতিহাসিক দিক থেকে, কালচারালি অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে, অ্যান্ড সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু তারা ছিল আলাদা। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই দুই অঞ্চলের মানুষের মধ্যে ন্যাশনালিজমের যদি সংযোগ ঘটাতে হয়, একমাত্র রিলিজন ছাড়া, ধর্ম ছাড়া আর কোনো জায়গায় মিল ছিল না। সুতরাং এই যে একটা পার্টিকুলার এলিমেন্ট রিলিজন, সেটা কিন্তু ইনাফ ছিল না, যথেষ্ট ছিল না ফর অ্যাওকেনিং দ্য সেন্স অফ পাকিস্তানি ন্যাশনালিজমের এই ধারণা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে এইভাবে তৈরি করা সম্ভব হয় নাই। কারণ এই দুই অঞ্চলের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই অঞ্চলের মধ্যে অনেক পার্থক্য ছিল, একমাত্র ধর্মীয় দিক ছাড়া। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। দ্য প্রাইম স্পিচ অফ ন্যাশনালিজম ইজ দ্য সেন্স অফ ইউনিটি। প্রাইম শব্দের অর্থ আমরা বলতে পারি প্রধান, আর স্পিচ অর্থাৎ এখানে বক্তব্য না বলে ধারণা বলতে পারি। দ্য প্রাইম স্পিচ অর্থাৎ প্রধান যে বক্তব্য বা প্রধান যে ধারণা, মূল যে ধারণা অব ন্যাশনালিজমের যেটা মূল বিষয়, মূল বক্তব্য, সেটা হলো ইজ দ্য সেন্স অফ ইউনিটি। সেটা হলো ইউনিটি, ঐক্যের সেন্স, ঐক্যের চেতনা বা ঐক্যের যে আমরা বলতে পারি বোধ। অর্থাৎ ন্যাশনালিজম সবসময় মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, জাতীয়তাবাদ সবসময় মানুষের মধ্যে আমরা একই নেশন, একই জাতিগোষ্ঠীর লোক, এই ধারণাটা মানুষের মধ্যে তৈরি করে, এই ইউনিটি বা ঐক্যবোধটা তৈরি করে। সো দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ আনলিমিটেড। সুতরাং ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, আজকের এই মডার্ন ওয়ার্ল্ডে, আধুনিক পৃথিবীতে এটা আনলিমিটেড, অসীম। অর্থাৎ আজকের দিনে তোমার এই যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেটা আনলিমিটেড, তার কোনো লিমিট নাই। কারণ আমরা দেখি নেশন বা এই জাতিভিত্তিকই রাষ্ট্রগুলি সারা পৃথিবীতে গড়ে উঠেছে। অ্যাবাউট 200 নেশন, প্রায় 200-র মতো জাতি, এরা রাষ্ট্র গঠন করেছে এবং এরা জাতিপুঞ্জ বা জাতিসংঘ, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস, তা গঠন করেছে এবং তার অধীনে বিশ্বের একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জায়গায় এসে দাঁড়িয়েছে এবং বিশ্বকে অপেক্ষাকৃত অন্য যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ করতে পেরেছে। যদিও গত 2 দশক যাবৎ আমরা মধ্যপ্রাচ্য বা এই আফগানিস্তান এই অঞ্চলে কিছু অস্থিরতা দেখতে পাচ্ছি, কিন্তু ওভারঅল আমরা বলতে পারি যে জাতিসংঘের অধীনে এই ন্যাশনালিজমের ধারণা থেকে যে বিশ্ব ব্যবস্থা আজকে পৃথিবীতে গড়ে উঠেছে, তা পৃথিবীকে আগের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ করেছে। সুতরাং এর গুরুত্ব আনলিমিটেড। বাট কিন্তু পারভার্টেড ন্যাশনালিজম ক্রিয়েটস এক্সেসিভ প্রাইড ইন এ নেশন। খেয়াল করো, পারভার্টেড শব্দটা খেয়াল করো, বিপদগামী, পারভার্টেড, নষ্ট হয়ে যাওয়া, বিকৃত ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, পারভার্টেড ন্যাশনালিজম, বিকৃত জাতীয়তাবাদ, বিপদগামী জাতীয়তাবাদ, ক্রিয়েটস, সৃষ্টি করে, এক্সেসিভ, অতিরিক্ত, প্রাইড, গর্ব, অহংকার তৈরি করে ইন আ নেশন, একটা জাতির মধ্যে। কিন্তু একটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ যদি পারভার্টেড হয়ে যায়, বিকৃত রুচির হয়ে যায়, বিকৃত ধ্যান ধারণার হয়ে যায়, যদি অটোক্রেটিক কোনো গভর্নমেন্ট বা অটোক্রেট কোনো শাসনকর্তার হাতে যদি কোনো ন্যাশনালিজম বা কোনো নেশন পড়ে, তাহলে সেই নেশনের মধ্যে বিকৃতি ছড়িয়ে পড়ে এবং সেই বিকৃতি যেটা তৈরি করে সেটা হলো আত্মহংকার তৈরি করে জাতির মধ্যে, একটা এক্সেসিভ প্রাইড, অতিরিক্ত অহংকার তৈরি করে। যেমন আমরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে দেখেছি যে হিটলারের অধীনে জার্মান রাষ্ট্রের মধ্যে একটা এক্সেসিভ প্রাইড, অতিরিক্ত অহংকার তৈরি হয়েছিল। তারা নিজেদেরকে মনে করতো বেস্ট
পিপল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি নিজেদের মনে করত। চোখের মণি নীল রঙের যাদের জার্মান, তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি অ্যারিয়ান বা আর্য মনে করত। এবং তাদের মধ্যে একটা এই বিকৃত রুচি, পারভার্টেড ন্যাশনালিজম গড়ে উঠেছিল। শ্রেষ্ঠত্ববাদের একটা ধারণা তাদের মধ্যে গড়ে উঠেছিল। ইট গ্র্যাজুয়ালি, অর্থাৎ পারভার্টেড ন্যাশনালিজম, এই বিকৃত জাতীয়তাবাদ গ্র্যাজুয়ালি ধীরে ধীরে প্রডিউসেস, সৃষ্টি করে ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদ, অর্থাৎ তোমার অন্যের দেশ দখল করে নেওয়া, অন্যের দেশে সাম্রাজ্য বিস্তারের ধারণা তৈরি করে। আমরা দেখতে পাই হিটলার তার এই জার্মান ন্যাশনালিজমকে সামনে রেখে, এই অ্যাগ্রেসিভ ন্যাশনালিজমকে, এই এক্সেসিভ প্রাইডকে সামনে রেখে সে সারা জার্মান দেশের মানুষেরকে জাগিয়ে তুলতে পেরেছিল, ঐক্যবদ্ধ করতে পেরেছিল। কিন্তু তারা এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাটা শেষ পর্যন্ত ইম্পেরিয়ালিজম বা জার্মান সাম্রাজ্যবাদের দিকে নিয়ে গিয়েছিল। তারা তাদের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল সারা ইউরোপ এবং পরবর্তীতে সারা পৃথিবীব্যাপী। ইউরোপের অধিকাংশ দেশ জার্মানরা তখন হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী দখল করে নিয়েছিল এবং তারা রাশিয়া দখলের জন্য এগিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সেখানে পরাজিত হয়। আমাদের বক্তব্য হলো, পারভার্টেড ন্যাশনালিজম বা বিকৃত জাতীয়তাবাদ এক্সেসিভ প্রাইড তৈরি করে এবং ইম্পেরিয়ালিজমের ধারণা বা তোমার ইম্পেরিয়ালিজমের প্রবণতা, সাম্রাজ্য বিস্তারের প্রবণতা তৈরি করে। স্ট্রেইং ন্যাশনালিজম, স্ট্রেইং অর্থ পারভার্টেড, অর্থাৎ বিকৃত বা বিপদগামী, পথভ্রষ্ট ন্যাশনালিজম। কোনো ন্যাশনালিজম যদি পথভ্রষ্ট হয়, বিকৃত হয়, বিপদগামী হয়, তাহলে কি করে? স্ট্রেইং ন্যাশনালিজম, বিপদগামী জাতীয়তাবাদ এনকারেজ করে, উৎসাহিত করে এই নেশন, একটা জাতিকে টু বি অ্যাগ্রেসিভ হতে উৎসাহিত করে, অর্থাৎ আগ্রাসী হতে উৎসাহিত করে, টুয়ার্ডস, প্রতি, আদার নেশনস, অন্যান্য নেশন বা জাতির প্রতি আগ্রাসী হতে উৎসাহিত করে। অর্থাৎ তোমার মধ্যে যদি বিকৃত জাতীয়তাবাদ তৈরি হয়, তাহলে তুমি নিজেকে শ্রেষ্ঠ ভাববে, তোমার মধ্যে প্রাইড তৈরি হবে, অহংকার তৈরি হবে, এবং তোমার মাথায় ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্য বিস্তারের ধারণা তৈরি হবে। এবং সাম্রাজ্য বিস্তারের এই প্রবণতা যদি তৈরি হয়, তাহলে তুমি অন্য দেশে আগ্রাসন চালানোর প্রবণতা তোমার মধ্যে তৈরি হবে এবং তুমি অন্য দেশ দখল করে নিতে চাইবে। তা আশা করি তুমি প্যাসেজটা বুঝতে পেরেছো যে ন্যাশনালিজম একটা পলিটিক্যাল থিওরি, এবং ন্যাশনালিজমটা মূলত আজকের আধুনিক বিশ্বে এই পলিটিক্যাল থিওরিটা পাওয়ার অ্যান্ড পলিটিক্সকে কন্ট্রোল করে। এর কথা প্রথম 16th সেঞ্চুরিতে মেকিয়াভেলি বলেছিলেন, এবং এর গুরুত্ব হলো ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ মানুষের, থাউজেন্ডস অফ পিপলের ইমানসিপেশন, মুক্তির পক্ষে যায়, এবং এটা তোমার মানুষকে ইউনাইটেড করে, ঐক্যবদ্ধ করে, লিভ টুগেদার, একত্রে বসবাস করতে সহায়তা করে, এবং এটা তোমার মানুষের মধ্যে জাতি গঠন, রাষ্ট্র গঠনের দিকে আগ্রহী করে তোলে, ফর্মিং এ নেশন। এবং এর কিছু রিমার্কেবল উপাদান আছে, জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, লিঙ্গুইস্টিক, এটসেট্রা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এইগুলো সবগুলো উপাদানই গুরুত্বপূর্ণ। একটা উপাদানের উপর নির্ভর করে কখনো রাষ্ট্র গঠিত হতে পারে না, যেমন কোনো শুধু ধর্মভিত্তিক রাষ্ট্র হতে পারে না, আবার অনেক সময় দেখা যায় যে শুধু ভাষাভিত্তিক রাষ্ট্র হতে পারে না, বরং ভাষা, ধর্ম, বর্ণ, জিওগ্রাফি, ভূগোল, অর্থনীতি এর সম্মিলন ঘটলে বা এই উপাদানগুলোর মধ্যে রিমার্কেবল উপাদানের সম্মিলন ঘটলে একটা নেশন, জাতি গঠিত হতে পারে। এবং ন্যাশনালিজমের গুরুত্ব অনেক, এটা আমরা অলরেডি বলেছি যে জাতি গঠনে ভূমিকা রাখে, জাতিকে ঐক্যবদ্ধ করে, মানুষের মুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখে। কিন্তু যদি ন্যাশনালিজমটা পারভার্টেড হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ন্যাশনালিজমটা যদি স্ট্রেইন করে, তাহলে ন্যাশনালিজমের মধ্যে এক ধরনের প্রাইড, গর্ব তৈরি হয়, ইম্পেরিয়ালিজমের বা সাম্রাজ্য বিস্তারের ধারণা তৈরি হয়, এবং এইটা জাতিকে অ্যাগ্রেসিভ করে, আগ্রাসী করে তোলে, অন্য রাষ্ট্রের প্রতি হস্টাইল এবং তোমার শত্রুভাবাপন্ন করে তোলে, এবং অন্য রাষ্ট্র আক্রমণে উৎসাহিত করে। সুতরাং ন্যাশনালিজমের ভালো দিকও আছে, এটার খারাপ দিকও আছে। তা আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নম্বর এ, এখন আমরা প্রশ্নের উত্তর লিখব, বা প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় সেটা দেখব। প্রথম প্রশ্ন, রাইট আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের উপাদান কী কী? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের কী কী এলিমেন্ট বা উপাদান আছে? হোয়াট মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার নেশনস। কি একটা নেশনকে আরেকটা নেশনের কাছে অ্যাগ্রেসিভ, আগ্রাসী করে তোলে, আক্রমণাত্মক করে তোলে? প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের এলিমেন্ট বা উপাদানগুলো কী কী? দেখো, কি ওয়ার্ড
কি ওয়ার্ড অর্থাৎ কি অর্থাৎ চাবি, ওয়ার্ড অর্থাৎ শব্দ, আমরা বলতে পারি চাবি শব্দ। এটা হাস্যকর অর্থ হয়, তারপরও মনে রাখার জন্য বলছি যে কিওয়ার্ড। কিওয়ার্ড অর্থ আমরা বলতে পারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড ধরে ধরে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর খুঁজে পাওয়া খুব সহজ। অনেক সময় অবজেক্টিভ কোয়েশ্চেনের উত্তরও আমরা কিন্তু কিওয়ার্ড ধরে পেয়ে যেতে পারি। যেমন কিওয়ার্ড কেমন, যেমন আমি একটা প্রশ্ন করলাম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানে কিওয়ার্ড হলো নেম। আবার যদি প্রশ্ন করি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, তাহলে এখানে কিওয়ার্ড হলো ফাদার। অর্থাৎ প্যাসেজের মধ্যে যেখানে নেম শব্দটা আছে বা প্যাসেজের মধ্যে ফাদার শব্দটা আছে, সেখান থেকেই আমরা এই উত্তরটা পেয়ে যাব। আবার আমি যদি বলি যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এখানে কিওয়ার্ড হলো লিভ। তুমি মনে রাখবা সাধারণত আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো সাধারণত কিওয়ার্ড হয় না। কিওয়ার্ড হয় হলো নাউন, তারপর কিওয়ার্ড হতে পারে অ্যাডজেক্টিভ, কিওয়ার্ড হতে পারে ভার্ব, ইভেন কখনো কখনো অ্যাডভার্বও কিওয়ার্ড হতে পারে। এখানে এই যে নাউনটা আছে এলিমেন্টস বা এলিমেন্ট, উপাদান বা উপাদানসমূহ, এই এলিমেন্ট শব্দটা হলো এখানে কিওয়ার্ড। হোয়াট আর দ্য এলিমেন্টস, উপাদানগুলো কী কী অব ন্যাশনালিজম, ন্যাশনালিজমের উপাদান কী কী, পুরো প্যাসেজটাই তো ন্যাশনালিজমের উপরে। সুতরাং ন্যাশনালিজম শব্দটা আমরা প্রায় সব সেন্টেন্সেই পাবো, বা ন্যাশনালিজমের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে ইট, সেটাও আমরা পাবো। কিন্তু এটা যেখানে জানতে চাওয়া হয়েছে কি হোয়াট আর দ্য এলিমেন্টস, কী কী উপাদান আছে অব ন্যাশনালিজম, জাতীয়তাবাদের কী কী উপাদান আছে, তাই এখানে কিওয়ার্ড হলো এলিমেন্ট। তো আমরা প্যাসেজে দেখি এলিমেন্ট শব্দটা কোথায় আছে, ক্যারেক্টারিস্টিক্স শব্দটা আমরা পেয়েছি এলিমেন্টস। সুতরাং তুমি মনে রাখবা যেই সেন্টেন্সে কিওয়ার্ডটা আছে ওই সেন্টেন্সে বা ওই সেন্টেন্সের আগে পরের সেন্টেন্সে বা ওই প্যাসেজে ওই প্যারাগ্রাফের মধ্যেই তুমি উত্তরটা পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি ওই সেন্টেন্সের মধ্যেই উত্তরটা পেয়ে যাবে। যেমন এখানে ন্যাশনালিজমের উপাদান কী কী, উত্তর লিখেছে ইট অর্থাৎ ন্যাশনালিজম হ্যাজ আছে সাম ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য আছে, অর এলিমেন্টস অথবা কিছু উপাদান আছে, হুইচ আর এগুলো হলো জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস, ইকোনমিক, পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল, কালচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল। ওকে, এগুলো হলো সাইকোলজিক্যাল বা মেন্টাল, এগুলো হলো তোমার ন্যাশনালিজমের এলিমেন্ট। এই সেন্টেন্সটাই হলো এই প্রশ্নের উত্তর। আমরা তাহলে পরের প্রশ্নটাও কিওয়ার্ড ধরে খুঁজে বের করি। পরের প্রশ্নটা হলো হোয়াট মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার নেশন, অন্য জাতির কাছে একটা নেশনকে অ্যাগ্রেসিভ করে তোলে, আগ্রাসী করে তোলে, আক্রমণাত্মক করে তোলে। হোয়াট মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স, কি একটা জাতিকে আরেকটা জাতির প্রতি আগ্রাসী করে তোলে। তো এইখানে আগ্রাসী হয়ে ওঠে কেন, একটা রাষ্ট্র কখন আগ্রাসী হয়ে ওঠে বা কেন আগ্রাসী হয়ে ওঠে, বা কি একটা রাষ্ট্রকে আগ্রাসী করে তোলে, আক্রমণাত্মক করে তোলে, হস্টাইল করে তোলে, তাহলে এখানে কিওয়ার্ড হলো অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ শব্দটা যে সেন্টেন্সে আছে সেখানেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো এই সেন্টেন্সটা আছে লাস্ট সেন্টেন্সে, খেয়াল করে দেখো, স্ট্রেইং ন্যাশনালিজম অর্থাৎ বিকৃত জাতীয়তাবাদ এনকারেজেস এ নেশন, একটা নেশনকে এনকারেজ করে, উৎসাহিত করে, টু বি অ্যাগ্রেসিভ হতে, আগ্রাসী হতে, টুয়ার্ডস আদার নেশন, অন্যান্য জাতির প্রতি। ওকে, তাহলে উত্তরটা আমরা লাস্ট 3 সেন্টেন্স লিখতে পারি। পারভার্টেড ন্যাশনালিজম অর্থাৎ তোমার বিকৃত জাতীয়তাবাদ ক্রিয়েটস এক্সেসিভ প্রাইড, এটা ক্রিয়েট করে, সৃষ্টি করে এক্সেসিভ, অতিরিক্ত প্রাইড, গর্ব তৈরি করে ইন নেশন, একটা জাতির মধ্যে। ইট গ্রাজুয়ালি প্রডিউসেস ইম্পেরিয়ালিজম, এবং এটা আস্তে আস্তে ইম্পেরিয়ালিজমের ধারণা তৈরি করে, অর্থাৎ সাম্রাজ্যবাদের ধারণা তৈরি করে। স্ট্রেইং ন্যাশনালিজম অর্থাৎ বিকৃত জাতীয়তাবাদ এনকারেজেস এ নেশন, একটা জাতিকে এনকারেজ করে, উৎসাহিত করে, টু বি অ্যাগ্রেসিভ, আগ্রাসী হতে, টুয়ার্ডস আদার নেশন, অন্যান্য জাতির প্রতি। এই লাস্ট 3 সেন্টেন্সই হলো এই প্রশ্নের উত্তর। অর্থাৎ জাতীয়তাবাদ যখন বিকৃত রুচির হয়ে যায়, পারভার্টেড হয়ে যায় বা স্ট্রেইং করে, বিপদগামী হয়, তখনই সেটা অ্যাগ্রেসিভ বা অ্যান্টাগনিস্টিক বা আক্রমণাত্মক বা শত্রুভাবাপন্ন হয়ে পড়ে। তাহলে এই 2টা প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এবং তার উত্তর এখানে দেয়া আছে। আমরা উত্তরটা অলরেডি খুঁজে বের করেছি, প্যাসেজের মধ্যে উত্তরটা পড়েছি। তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং অথবা তুমি ভিডিও পজ করে উত্তরটা কুল ব্রেনে পড়তে পারো। আমরা পরের প্রশ্নে যাব। কোয়েশ্চেন নাম্বার বি,
হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, মূল ভাবনাটা কি, অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ, এবং এই প্যাসেজের সাপোর্টিং আইডিয়া কি কি। তাহলে এখানে দুইটা শব্দ আমরা পাচ্ছি এই প্রশ্নে, কোশ্চেন নাম্বার বিতে। একটা হলো মেইন আইডিয়া, মূল ধারণা, আর সাপোর্টিং আইডিয়া হলো মেইন আইডিয়াটাকে সাপোর্ট করছে, সমর্থন করছে সেই আইডিয়াগুলো কি কি। আমরা যদি এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ি তাহলে দেখব পুরো প্যাসেজটার মেইন আইডিয়াটা হলো ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। সাপোর্টিং আইডিয়া কি কি, আমরা যদি প্যাসেজটাকে কয়েকটা অংশে ভাগ করি তাহলে সেটা বুঝতে পারবো। যেমন প্রথম সেন্টেন্সে আমরা ন্যাশনালিজমের ডেফিনিশন পাই, সংজ্ঞা পাই। দ্বিতীয় সেন্টেন্সে আমরা ন্যাশনালিজমের হিস্ট্রি পাচ্ছি, ইতিহাস পাচ্ছি, যেটা মেকিয়াভেলি 16th সেঞ্চুরিতে ন্যাশনালিজমের কথা বলেন। আর ডেফিনিশনে বলা হয়েছে যে ন্যাশনালিজম হলো একটা পলিটিক্যাল থিওরি যা দিয়ে পাওয়ার অ্যান্ড পলিটিক্সটা কন্ট্রোল করা হয়। এরপরে আমরা পরের অংশে আমরা পাচ্ছি ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম, ন্যাশনালিজমের গুরুত্ব কী কী। যে ন্যাশনালিজম হলো ইমানসিপেশন, মুক্তি, ফ্রিডম, মানুষের স্বাধীনতায় ভূমিকা রাখে, মানুষকে ঐক্যবদ্ধ করে, জাতি গঠনে ভূমিকা রাখে। ওকে, পরের অংশে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনালিজম, ন্যাশনালিজমের বৈশিষ্ট্য বা এলিমেন্টস অফ ন্যাশনালিজম, ন্যাশনালিজমের কী কী উপাদান আছে, রেসিয়াল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস, ইকোনমিক অ্যাটসেট্রা, বিভিন্ন উপাদান ন্যাশনালিজমের আছে। এবং ন্যাশনালিজমের আরও গুরুত্বের কথা এখানে দুটা সেন্টেন্সে বলা হয়েছে। তবে এটা মূলত ন্যাশনালিজমের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে শুধুমাত্র একটা উপাদানের উপর গড়ে ওঠে না, বরং অনেকগুলি উপাদান একত্রিত হলে, ন্যাশনালিজমের অনেকগুলি উপাদান একত্রিত হলে তখনই রাষ্ট্রটা গড়ে ওঠে। আর লাস্ট 3 সেন্টেন্স আমরা পাচ্ছি পারভার্টেড ন্যাশনালিজম, বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে, যেখানে ন্যাশনালিজমের যে ড্রব্যাক, ন্যাশনালিজমের যে ক্ষতিকারক দিক, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে মেইন আইডিয়াটা হলো ন্যাশনালিজম, আর সাপোর্টিং আইডিয়া বলা যেতে পারে হিস্ট্রি অফ ন্যাশনালিজম, ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম, ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনালিজম, ড্রব্যাকস অফ ন্যাশনালিজম। ওকে, তো এখন আমরা উত্তরটা কীভাবে লিখব। কোশ্চেন নাম্বার বি এর উত্তর আমরা লিখব এইভাবে: দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ ন্যাশনালিজম। দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ আর্স, এই প্যাসেজের সাপোর্টিং আইডিয়াগুলো হলো ডেফিনিশন, হিস্ট্রি, ইম্পর্টেন্স, এলিমেন্টস অর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ড্রব্যাকস অফ ন্যাশনালিজম। এই দুইটা সেন্টেন্স লেখার পরে যে মূল ভাবনা এবং সাপোর্টিং আইডিয়া, সহযোগী ভাবনাগুলো কি কি, এইটা লেখার পরে আমরা এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যেমন আমি এখানে লিখেছি যে ন্যাশনালিজম এর সংজ্ঞা দিয়েছি, ন্যাশনালিজম ইজ এ পলিটিক্যাল থিওরি expressed by Machiavelli in the 16th century, আর এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড পলিটিক্স অফ মডার্ন টাইম। এরপর আমি ন্যাশনালিজমের তোমার গুরুত্বের কথা বলেছি, যে ন্যাশনালিজম ইজ এ মেন্টাল ইনস্টিংক্ট অ্যান্ড টেন্ডেন্সি অফ ইমানসিপেশন, ইউনিটি অ্যান্ড ফর নেশন ফরমেশন। মুক্তিতে ভূমিকা রাখে ইমানসিপেশন, ইউনিটি ঐক্য তৈরি করে, আর নেশন জাতি ফরমেশন গঠন করে। আর ন্যাশনালিজমের উপাদান নিয়ে কথা বলেছি, দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম আর জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস, ইকোনমিক, পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল, কালচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল অর মেন্টাল। আর লাস্ট সেন্টেন্সে আমি ড্রব্যাকস অফ ন্যাশনালিজম নিয়ে কথা বলেছি, ন্যাশনালিজমের কী কী ড্রব্যাক আছে, ক্ষতিকারক দিক আছে। এক্সট্রিম ন্যাশনালিজম ক্রিয়েটস এক্সেসিভ প্রাইড, ন্যাশনালিজম যখন এক্সট্রিম হয়ে যায়, অর্থাৎ তোমার আগ্রাসী বা আমরা বলতে পারি যে উগ্র হয়ে যায়, উগ্র জাতীয়তাবাদ কী তৈরি করে, প্রাইড, গর্ব তৈরি করে, অ্যাগ্রেসিভনেস বা অ্যাগ্রেশন তৈরি করে, আগ্রাসন তৈরি করে, এবং ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদের পেছনে ভূমিকা রাখে। এইভাবে আমরা সাজিয়ে উত্তরটা লিখতে পারি। আমাদের পরীক্ষায় যদি সামারি রাইটিং আসে বা প্রেইজি রাইটিং আসে, যে কীভাবে সারসংক্ষেপ লিখতে হয় একটা প্যাসেজে, সেক্ষেত্রেও আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা মেইন আইডিয়াগুলো নিয়ে আলোচনা করতে পারি, তারপর আমরা সাপোর্টিং আইডিয়াগুলো নিয়ে আলোচনা করতে পারি, এবং প্যাসেজটা ভালোভাবে পড়েই ফাইন্ড আউট করতে হবে যে কোনটা মেইন আইডিয়া আর কোনগুলো সাপোর্টিং আইডিয়া। তবে সামারি লেখার ক্ষেত্রে প্রথম দুটো সেন্টেন্স আমি এখানে যেভাবে লিখেছি সেভাবে লিখব না। ওকে, সেখানে মেইন টপিক, সাব টপিক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অর্থাৎ প্রথম দুইটা সেন্টেন্স বাদ দিয়ে বাকিটা লেখা যেতে পারে সামারি হিসেবে, ন্যাশনালিজম থেকে ইম্পেরিয়ালিজম পর্যন্ত। তবে সবগুলোর অন্য প্যাসেজই কিন্তু মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া অবশ্যই আলাদা হবে, সেটা তুমি পাঠ করলে বুঝতে পারবে।
কিন্তু তুমি যে টেকনিকটা ইউজ করবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া বের করার, সেটা আমি যেভাবে দেখালাম সেভাবেই। ওকে, কোয়েশ্চেন নাম্বার বি এর উত্তর আমরা দেখলাম। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ? হাউ ডাজ ইট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ? তাহলে প্রশ্নটা এখানে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার সি এ, হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড, মূল শব্দ, ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্স, শেষ যে সেন্টেন্সটা আছে, শেষ যে বাক্যটা আছে, সেই বাক্যের কি ওয়ার্ড বা মূল শব্দ কোনটা? আমি কিন্তু অলরেডি বলেছি মূল শব্দ কোনটা। যেমন আমি যদি বলি যে আই লিভ ইন ঢাকা, তাহলে এখানে কি ওয়ার্ড হলো লিভ, বসবাস করা, বা কি ওয়ার্ড হতে পারে ঢাকা। ওকে, এখন বলেছে যে এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কি ওয়ার্ড কোনটা সেটা তুমি চিহ্নিত করবে। চিহ্নিত করার পরে তুমি লিখবে হাউ ডাজ দ্য কিওয়ার্ডটা কীভাবে, কীভাবে হেল্প ইউ, তোমাকে হেল্প করেছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মিনিং, অর্থ বুঝতে এই যে লাস্ট সেন্টেন্সের যে কি ওয়ার্ডটা আছে, মূল শব্দ আছে, সেই শব্দটা কিভাবে তোমাকে হেল্প করেছে। তো আমরা লাস্ট সেন্টেন্সটা দেখি। লাস্ট সেন্টেন্সটা ছিল এই প্যাসেজের, স্ট্রেইন ন্যাশনালিজম, বিকৃত জাতীয়তাবাদ, এনকারেজেস এ নেশন, একটা নেশন জাতিকে এনকারেজ করে, উৎসাহিত করে, টু বি অ্যাগ্রেসিভ হতে, আগ্রাসী হতে, আক্রমণাত্মক হতে, টুয়ার্ডস প্রতি, আদার নেশনস অন্যান্য জাতির প্রতি, অ্যাগ্রেসিভ হতে, আগ্রাসী হতে, স্ট্রেইন ন্যাশনালিজম বিকৃত জাতীয়তাবাদ উৎসাহিত করে। আমি এর আগেও একবার বলেছি, সেটা হলো যে সাধারণত আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বা অ্যাডভার্ব, অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব, এগুলো কিওয়ার্ড হয় না। তাহলে কিওয়ার্ড হতে পারে নাউন, কিওয়ার্ড হতে পারে সেন্টেন্সের ভার্ব, কিওয়ার্ড হতে পারে একটা সেন্টেন্সের ব্যবহৃত যে অ্যাডজেক্টিভ আছে সেটা, কখনো কখনো অ্যাডভার্বটাও হলেও হতে পারে। এখানে যেমন স্ট্রেইং একটা বিকৃত, স্ট্রেইং অর্থাৎ বিপদগামী, স্ট্রেইং শব্দটা এখানে একটা কিওয়ার্ড হতে পারে। ন্যাশনালিজম জাতীয়তাবাদ, এইটাও একটা কিওয়ার্ড হতে পারে। এনকারেজ করা, উৎসাহিত করা, এটা একটা কিওয়ার্ড হতে পারে। নেশন জাতি, এটা একটা নাউন, এটা একটা কিওয়ার্ড হতে পারে। অ্যাগ্রেসিভ শব্দটা কিওয়ার্ড হতে পারে। টুয়ার্ডস শব্দটা প্রিপোজিশন, এটা কিওয়ার্ড হবে না। আদার নেশনস, হ্যাঁ আদার নেশনস বা নেশনস, এটাও কিওয়ার্ড হতে পারে। কিন্তু সবগুলো শব্দ তো আর কিওয়ার্ড হবে না, কিওয়ার্ড হবে একটা। এখানে আমার দৃষ্টিকোণ থেকে কিওয়ার্ড হলো অ্যাগ্রেসিভ, আগ্রাসী মনোভাব। ওকে, তবে তুমি যদি মনে করো যে ন্যাশনালিজম শব্দটাও কিওয়ার্ড হতে পারে, সেটাও তুমি সে সম্পর্কে লিখতে পারো। আমি আমার মতামতটাকে গুরুত্ব দিচ্ছি যে এখানে কিওয়ার্ড হলো অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। তাহলে অ্যাগ্রেসিভ শব্দটা আমাকে কিভাবে এই সেন্টেন্সটা বুঝতে এবং ওভারঅল এই প্যাসেজটা বুঝতে হেল্প করেছে। দ্য লাস্ট, তাহলে আমি উত্তরটা কীভাবে লিখব? উত্তরটা এইভাবে লিখব, দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্স হলো, এটা তুমি ইনভার্টেড কমার মধ্যে আটকে দিবে অবশ্যই সেন্টেন্সটা, স্ট্রেইং ন্যাশনালিজম এনকারেজেস আ নেশন টু বি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস আদার নেশনস। আই থিঙ্ক, আমি মনে করি অ্যাগ্রেসিভ এই শব্দটা অথবা দ্য ওয়ার্ড অ্যাগ্রেসিভ ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের কি ওয়ার্ড হলো অ্যাগ্রেসিভ এই শব্দটা। ওকে, অ্যাগ্রেসিভ শব্দটার অর্থ তুমি লিখবে, অ্যাগ্রেসিভ অর্থ হলো হস্টাইল, আক্রমণাত্মক, অর অ্যান্টাগনিস্টিক বা শত্রুভাবাপন্ন। অ্যাগ্রেসিভ শব্দের অর্থ আক্রমণাত্মক বা শত্রুভাবাপন্ন, হস্টাইল বা অ্যান্টাগনিস্টিক। এখন এই শব্দটা আমাকে এই প্যাসেজ বুঝতে কীভাবে সহায়তা করলো? দ্য প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম। মূলত এই প্যাসেজটা হলো ন্যাশনালিজমের ইম্পর্টেন্স, গুরুত্ব সম্পর্কে। ন্যাশনালিজম ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড পলিটিক্স ইন মডার্ন টাইম। আধুনিক বিশ্বে ন্যাশনালিজম হলো একটা ইনস্ট্রুমেন্ট, উপাদান, যা দিয়ে পাওয়ার অ্যান্ড পলিটিক্স, ক্ষমতা এবং রাজনীতিকে কন্ট্রোল করা যায় বা কন্ট্রোল করা হয়। ন্যাশনালিজম ইজ এ মেন্টাল ইনস্টিংক্ট অ্যান্ড টেন্ডেন্সি
অব ইমানসিপেশন, ইউনিটি অ্যান্ড নেশন ফরমেশন। এর গুরুত্ব হলো ন্যাশনালিজম এমন একটা সাইকোলজিক্যাল ইনস্টিংক্ট বা টেন্ডেন্সি, এমন একটা ঝোঁক বা প্রবণতা যা ইমানসিপেশন, মানুষের মুক্তি, মানুষের ইউনিটি, ঐক্য এবং মানুষ কর্তৃক সৃষ্ট রাষ্ট্র বা নেশন, জাতি ফরমেশন গঠনে ভূমিকা রাখে। কিন্তু এই সেন্টেন্সটা আমাকে কিভাবে, এই শব্দটা আমাকে কিভাবে এই প্যাসেজটা বুঝতে সহায়তা করলো? বাট কিন্তু হোয়েন ন্যাশনালিজম বিকাম পারভার্টেড, ন্যাশনালিজম যখন পারভার্টেড হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ইট বিকামস হস্টাইল, এটা হস্টাইল হয়ে ওঠে, আক্রমণাত্মক হয়ে ওঠে টু আদার নেশনস, অন্যান্য জাতির প্রতি। সুতরাং দ্য মেইন মিনিং অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মেইন মিনিংটা হলো, মূল বক্তব্যটা হলো ইজ দ্যাট, সেটা হলো এই যে পিপল ক্যান ওয়েলকাম ন্যাশনালিজম, পিপল সাধারণ মানুষ ন্যাশনালিজম জাতীয়তাবাদকে ওয়েলকাম করতে পারে, স্বাগত জানাতে পারে। এক জাতির মানুষ আরেক জাতির মানুষের জাতীয়তাবোধকে সম্মান করবে। বাট কিন্তু দে শুড বি অ্যাওয়ার, তাদের সচেতন থাকতে হবে অফ দ্য ড্রব্যাকস সম্পর্কে, বা ড্রব্যাক নেতিবাচক দিক সম্পর্কে। কিসের নেতিবাচক দিক? অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, আক্রমণাত্মক যে জাতীয়তাবাদ আছে, অন্য জাতিকে আক্রমণ করে বসে এমন যে জাতীয়তাবাদ আছে, সে সম্পর্কে আমাদের সবসময়ই সচেতন থাকতে হবে। যেমন জার্মান ধারার যে ন্যাশনালিজম আছে সেই সম্পর্কে আমাদের সবসময়ই সচেতন থাকা উচিত। ওকে, তা আশা করি তুমি প্যাসেজটা বুঝতে পেরেছো। এই 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 নাম্বার কোশ্চেন নাম্বার সি এর উত্তর কীভাবে লিখতে হয় সেটা তুমি বুঝতে পেরেছো। তবে আমার মতে কিন্তু এখানে কিওয়ার্ড ন্যাশনালিজমও হতে পারে, তখন তুমি তোমার মতো করে গুছিয়ে উত্তরটা লিখবে। তাহলে তোমরা যারা এই ডিগ্রি পাস এবং অনার্সের স্টুডেন্ট আছো, যাদের ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা রয়েছে, তারা আনসিন কম্প্রিহেনশন, অবশ্যই আনসিন কম্প্রিহেনশনের উত্তর কীভাবে লিখতে হয় সেটা দেখলে এবং তাতে কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে তুমি পরিচিত হলে। ওকে, সবশেষে তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে। হোমওয়ার্কটা হলো রাইট এ সামারি, তুমি একটা সামারি লিখবে, মূল বক্তব্য সারসংক্ষেপ লিখবে। সামারি বা সারসংক্ষেপের আরেকটা ইংরেজি হলো প্রেইজি, তুমি একটা প্রেইজি লিখবে, অর্থাৎ মূল বক্তব্য লিখবে, সারসংক্ষেপ লিখবে অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের। এবং কোয়েশ্চেন নাম্বার বিটা তুমি এই ক্ষেত্রে অনুসরণ করতে পারো, সেখানে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, বা অন্য ভাষায় বলতে গেলে টপিক এবং সাব টপিক ধরে ধরে কীভাবে সামারি লিখতে হয় সে সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি। তো আশা করি আজকের ক্লাসটি তোমার ভালো লেগেছে, এবং এইভাবেই বা এই ক্লাসটি তুমি যদি মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি অন্য যে কোনো পরীক্ষায় যে আনসিন কম্প্রিহেনশনই আসুক না কেন, তার উত্তর তুমি তোমার মতো করে গুছিয়ে লিখতে পারবে। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।